আম্মা এই নেন। আম্মা এই নেন ম্যানার জানে না? কালা নাটা খাটা গরিব, তো সাহস কি করে হয় আমাকে আম্মা ডাকার? তোকে আম্মা ডাকার পারমিশন কে দিছে? তোকে কি আমি জামাই বলে মানে? এই, তোকে না আমি বলেছি আমার বাড়িতে আসতে হলে তুই একা আসবি, এই জোখারটাকে আমার সামনে নিয়ে আসবি না। আচ্ছা তুই ওর পাশে থাকিস কি করে? তোর বমি আসে না? ও কিন্তু দেখে আমার মনে হচ্ছে আমার গায়ের রংটা কালো হয়ে গেছে। মা, আমি তো ওর কাছে বিয়ে বসতে চাইনি, তোমরাই তো জোর করে ওর মতো একটা ছেলের কাছে আমাকে বিয়ে দিয়েছো। খবরদার খবরদার, আমাকে দোষারোপ করবি না। আমি বিয়ে দেইনি, দিয়েছে তোর খালু। আর এই টাকলা লোকটা, যার জন্য এই টাকলাকে আমি একদম পছন্দ করি না। মা হয়েছে তো, এবার বাদ দাও না। দুলাভাই অনেক দূর থেকে আসছে, ঘরে নিয়ে চলো। এই, তুই চুপ থাক। দুলাভাই চামচা হইছ? তোর জানা নেই আমার স্ট্যাটাস সম্পর্কে, এই সালমা চৌধুরীর সম্পর্কে? ছি 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 ছি, মানুষজন দেখলে বলবো কি সালমা চৌধুরীর জামাই এইরকম? ছি, আমি তো মানতেই পারবো না। আর মানুষের সামনে আমি মুখ দেখাতে পারবো না। আমি কি করে যে মুখ দেখাই? শাশুড়ি আম্মা, আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলছেন? এখানে আমার কি দোষ বলুন তো? আমি তো নিজের ইচ্ছা কালো হইনি, আমি নিজের ইচ্ছা খাটো মানুষ হইনি। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। আপনি যে আমাকে বললেন আমি গরিব, আপনারা তো ভালো করে জানতেন যে আমার মা বাবা গরিব, আমি গরিব পরিবারের সন্তান, তাহলে কেন আমাকে অপমান করছেন? এই চুপ! একদম অজুহাত দিয়ে কথা বলবি না। তোর কাছে না আছে টাকা, না আছে পয়সা, গরিব কোথাকার। যত দোষ এই টাকলা, এই টাকলাটাই তোকে গছিয়ে দিয়েছে আমার মেয়ের কপালে। আমি তো কোনোদিন বাঁধবো না। আমি হলাম চৌধুরী বংশের, হ্যাঁ, সালমা চৌধুরী। তুই ভেবেছিস কি তোকে আমি জামাই বলে মেনে নেব? তোকে আমার বাড়িতে ঢুকতে দেব? কখনো না, এখনো মানিনি, ভবিষ্যতেও মানবো না। চল আয়। বিরক্ত। জামাই বাবাজি, তুমি কিচ্ছু মনে করো না, তোমার শাশুড়ি তো এইরকমই। ঠিক আছে, ওরা ওদের মতো থাক, আমরা আমাদের মতো থাকি। লও লও লও, একটা লও। আচ্ছা, তোমার মা বাবা কেমন আছে? সবাই ভালো আছে। হ্যাঁ, তোমার শাশুড়ির ব্যাপারটা তো বুঝতে পারছো। সাবধানে চলো, যেন কোনো ভুল ধরতে না পারে। এই! তোমার সাহস তো কম না। আমি মানা করার পরেও এই কালা নেরি কুত্তাটাকে ঘরের ভিতরে ঢুকিয়েছ। কি ব্যাপার? তুমি আমার কথা শোনো না কেন? আমি সালমা চৌধুরী, এই চৌধুরী বাড়ির একটা ইজ্জত আছে। যে কেউ যখন তখন বাড়ির ভিতরে ঢুকে যায়, এসেই যদি দেখে একটা কালা বিশ্রী জামাই আমাদের, আমি তো কোনোদিন জামাই মানিনি। তোমার জামাই শুনলে আমার ইজ্জত থাকবে? দেখো, তুমি জামাই বাবাজিরে সবসময় এই কালো খাটো বলিয়া খুঁটা দিয়া কথা কো, ওইটা ঠিক না। জামাই বাবাজি কি আর ইচ্ছা করিয়া কালো হয়েছে? আল্লাহ তাআলা তারে কালো করিয়া সৃষ্টি করছে, খাটো করিয়া সৃষ্টি করছে। তো এইভাবে খুঁটা দিয়া মনে হয় কথা কওয়া ঠিক না। হয়েছে হয়েছে, আর অজুহাত দেওয়া লাগবে না। আমাকে এত লেকচার দেওয়া লাগবে না। আমি লেকচার শোনা পছন্দ করি না। ঠিক আছে, তুমি যখন ওকে ঘরের ভিতর নিয়েই এসেছো, আমার একটি শর্ত আছে। ও যে কয়দিন থাকবে এই বাড়ির ভিতরেই থাকবে, এই বাড়ি থেকে কোথাও বেরোতে পারবে না, এটা তোমাকে আমি বলে দিচ্ছি। আর আমার কথা যদি একটু অমান্য হয়, তাহলে আমি তোমাকে কি করব জানো? তোমার ওই টাকলা মাথাটাকে বাড়ি দিয়ে ভেঙে ফেলবো। বাবা, তোমার শাশুড়ির কথা কিছু মনে করো না, বুঝছো? আমি ঋতুকে বলে দিব, ঋতু তোমাকে এই সমস্ত মহল্লা ঘুরে দেখাবে। আর সাবধানে থাকবা, যেন কোনো ভুল ত্রুটি তার চোখে ধরা না পড়ে। যাও, ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, যাও। ওহ আল্লাহ, কি পাপ যে করছিল আমার মা বাবায়! আরে এই পাপের ফসল হইলো আমার এই বউ। মাথাটারে নষ্ট করে দিল। কার সাথে কি বলবে না বলবে সব সময় খালি আঙ্গুলের উপরে রাখতে চায়। উফ,
তুমি এটা কোন জায়গায় নিয়ে আসলে? হ্যাঁ, চারিদিকে শুধু গাছ আর গাছ, শুধু গাছ না, বড় বড় বিল্ডিং দেখছি। একটা যানবাহনের কোনো ব্যবস্থা আছে এখানে? হ্যাঁ, রিক্সা নাই, ভ্যান নাই, অটো নাই, কোনো কিছুই নাই। আরে বাবা, আমাদের গ্রামে অটো, রিক্সা, ভ্যান সবকিছুই তো পাওয়া যায়। আমি যদি আগে থেকে জানতাম, বিশ্বাস করো, আমি যদি আগে থেকে জানতাম যে এই জায়গায় এই অবস্থা, আমি কখনো এখানে আসতাম না। ওরে বাবারে, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বাংলাদেশে না, তুমি ইউরোপ আমেরিকা থেকে এসেছো। আমি তো কিছুদিন আগেও শুনেছি তুমি কয়েকদিন হয়েছে শহরে এসেছো। এর আগে তো তুমি গ্রামেই থাকতে, আর তোমাদের গ্রামে তো হেঁটে যাওয়ার জন্য রাস্তাটা পর্যন্ত নেই, আর আমাদের মহল্লাতে তো হাঁটার জন্য তুমি রাস্তা পাচ্ছ। হেঁটে যাওয়ার জন্য রাস্তা না থাকার থেকে হাঁটার জন্য রাস্তা পাচ্ছ, এটা তোমার জন্য ভালো না? দেখো, তুমি কিন্তু আমাকে অপমান করছো। ও আচ্ছা, তাই? আমি কিছু বললে তোমার কাছে অপমান মনে হয়? আর তুমি যে এতক্ষণ যাবত এই এলাকা নিয়ে, আমার পরিবার নিয়ে, এই বিল্ডিং নিয়ে, এই গাছপালা নিয়ে এত কথা বললে, সেটা কি আমার কাছে অপমান মনে হয় না? দেখো, আমি তোমাকে যা কিছু বলেছি একেবারে সত্যি কথা বলেছি। আমি যদি আগে থেকে জানতাম, আমি তোমাকে বিয়েই করতাম না। তুমি বিয়ে করতে না? তুমি বিয়ে না করলে তাহলে তোমাকে কে বিয়ে করতো? সব দোষ হচ্ছে আমার ওই খালুর। খালু হুট করে আমার জন্য একটা ছবি নিয়ে এসে বলে, এই যে এই ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি। আমি আর কি করার, পরিবারের চাপে পড়ে খালুর সঙ্গে সঙ্গে পরিবারও প্রেশার দেওয়া শুরু করে দিল যে তোকে বিয়ে করলে এটাই করতে হবে। আমি হয়ে গেলাম ছাগলের 4 নাম্বার বাচ্চা। আমাকে তোমার মতো একটা ছেলেকে বিয়ে করতে হলো। তুমি দেখতে কালো, খাটো, নাটা। আমি যদি বিয়ের আগে তোমাকে সরাসরি কখনো দেখতাম না, তাহলে তোমার মতো এরকম কালো, খাটো, নাটাকে কোনোদিনও বিয়ে করতাম না। দেখো দেখো, তুমি কিন্তু আমাকে ডিরেক্ট অপমান করছো। তোমাকে আমি কতবার বলেছি, হ্যাঁ, কতবার বলেছি তুমি আমাকে খাটো বলবে না, কালো বলবে না, নাটা বলবে না, তারপরে সেম কথাটা বারবার আমাকে শোনাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবো না, এখন চলো তাড়াতাড়ি চলো। আরে ঋতু, কেমন আছিস তুই? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? তোমার শরীরটা ভালো আছে তো? এই, তুমি না বলেছিলে কিছুদিন আগে তুমি একটা ব্যবসা চালু করেছো, সেই ব্যবসাটা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার বিজনেস তো ভালো, কিন্তু এই তোমার পাশে এই হাফ ব্যাটারি, কালো, নাটা, বুঝলাম না। আচ্ছা, এই লোকটা কেমন দুলাভাই নাকি? এই এই বেয়াদব ছেলে, মুখ সামলে কথা বলো। তুমি কোন সাহসে আমাকে বলছো আমি হাফ ব্যাটারি, আমি কালো, আমি নাটা? তোমার সাহস তো কম না? আরে আমি জলজান্ত একটা মানুষ তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছি, তুমি কোন সাহসে আমাকে এসব কথা বললে? তুমি তো ফালতু একটা ছেলে। এই, তুমি ওর সঙ্গে এরকম খারাপ ব্যবহার কেন করছো? ও যেটা দেখেছে সেটাই বলেছে। হায় আল্লাহ, তুমি এটা কেমন কথা বললে? ও যেটা দেখেছে সেটাই মানে? আরে তোমার চোখের সামনে তোমার জামাইকে নিয়ে আজে বাজে কথা যে কেউ বলবে আর তুমি চুপ করে থাকবে? আমি তোমার জামাই, আমাকে বলছে আমি নাটা, আমি খাটো, আমি কালো, আমি হাফ ব্যাটারি, আর সেটা তুমি মেনে নিচ্ছ? আরে দুলাভাই, আপনি রাগ করতেছেন কেন? আমি আপনার শালা মানুষ, আপনার লগে একটু কি আর কি করতেই পারি। বুঝতে পারছি আপনি রাগ করছেন। আচ্ছা ঋতু, তুই দুলাভাইকে নিয়ে আমাকে বাড়িতে আসিস। এই বেয়াদব ফালতু, তোর মতো একটা বেয়াদব ফালতু ছেলের বাড়িতে আমি যাব? কোনোদিনও যাব না। আর তুই কোনোদিন যদি আমার চোখের সামনে পড়িস না, তোর কিন্তু খবর আছে। হয়েছে, তোমার এই নাটক আমি অনেক দেখেছি। এই, তুমি এক কাজ করো, হয় তুমি আমার আগে আগে হাঁটো, নাহলে আমার পিছন পিছন হাঁটো, অথবা আমাকে আগে আগে হাঁটতে দাও। আমি তোমার সাথে একসাথে হাঁটতে পারবো না। কেন কেন মানে একসাথে হাঁটতে পারবে না কেন? কি সমস্যা, কি হয়েছে আবার? কেন সমস্যা কি তুমি বুঝতে পারছো না? তোমাকে দেখে এই মহল্লার মানুষ আমাকে বলবে তুমি হাফ ব্যাটারি, খাটো, নাটা, কালো একটা ছেলে। এতে করে আমার মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমার একটু গায়ে লাগবে, তুমি আমার হাজবেন্ড, কিন্তু এটা থেকে আমার আত্মসম্মান অনেক বেশি। আমি চাই না তোমার কারণে কেউ আমাকে অসম্মান করুক। তাই তোমার ভালোর জন্য বলছি, সরি, তোমার ভালোর জন্য না, আমার ভালোর জন্য বলছি, হয় আমি আগে হাঁটবো, না হয় তুমি আগে হাঁটবে। তোমার সাথে আমি আর একসাথে হাঁটবো না। মেজাজটা কিন্তু একেবারে তুমি গরম করে দিলে আমার। তোমাকে আমি কতবার বলেছি তুমি আমাকে হাফ ব্যাটারি, খাটো, নাটা, কালো এগুলো বলবে না, বলবে না, বলবে না। তারপরে কেন বলছো তুমি, বলো তো আমাকে? হ্যাঁ, তোমার যদি এতই সমস্যা থাকতো আমার উচ্চতা নিয়ে, আমার হাইট নিয়ে, আমার চেহারা নিয়ে, আমার সৌন্দর্য নিয়ে, তাহলে কেন আমাকে বিয়ে করলে? হ্যাঁ, ওইটাই তো আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। তোমার মতো একটা হাফ ব্যাটারি, কালো, খাটো, নাটা ছেলেকে আমি বিয়ে করেছি। এই, তোমার সঙ্গে আমার যায়, তোমার সঙ্গে তো আমার কোনো অ্যাঙ্গেলেই যায় না। আচ্ছা ঠিক আছে, এত কথা বাদ, মাথা অনেক গরম হয়ে গেছে, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর চাইলেও পরিবর্তন করতে পারবো না। এত কথা বাদ দিয়ে তুমি আগে যাও, নাহলে আমাকে আগে যেতে দাও। তুমি আমার সাথে যে ব্যবহার শুরু করেছো, বিশ্বাস করো, আল্লাহর কসম করে বলতেছি, আমি কখনো কোনোদিন তোমাদের বাড়িতে আসলাম না। আসছি একটা কারণ আছে, কারণ আমি নতুন বিয়ে করেছি, প্রথমবার আসলাম, আমার একটা দায়িত্ব বলতে কথা আছে,
সেজন্য আমি এসেছি, আর না হলে আমি কখনো কোনোদিন এখানে আসতামই না আর তোমাকে বিয়েও করতাম না। তোমাকে আসতে বলেছে কে? তোমার যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে যাও না, তোমার জন্য রাস্তা খোলা আছে। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি চললাম। আরে আল্লাহ, তুমি আমাকে এক হাত লম্বা করে দাও, শুধু এক হাত লম্বা না, আমাকে একটু ফর্সা সুন্দর করে দাও। আমার বোর মুখ থেকে এসব কথা সহ্য হয় না। কপালে আমার কি আছে আমি জানি না। খাটো হয়েছে আমার দোষ? হ্যাঁ, আমি লম্বা হয় না এটা কি আমার দোষ? তুমি তো ভালো করে জানো না, লোকজন আবার পাগল ভাববে। স্যার এই কারণ কিরে দাঁড়া করলি কেন, কিছু কবি? কিছু কোয়ার লেগেই তো খারাইছি। শুনলাম আপনার বড় মাইয়া নাকি ওই যে দেড় ব্যাটারি কালা বল্টু জামাইটারে নিয়ে বাড়িতে আইছে। তোরে কেডা কইছে? কার কাছ থেকে শুনলি? বেয়াদব কোনোদিন ভালো হয় না। এই তোর ব্যবহারটা কি আর ভালো হইব না? হ্যাঁ, সুন্দর করে কথা বলতে টাকা লাগে না। ও আচ্ছা, আমি এখন বেদব বেদব হয়ে গেছে আপনাকে কাছে? হ্যাঁ? আমার জীবনটারে যে এইভাবে নষ্ট করে দিছে, এটা তো কিছু হইলো না। উচিত কথা কইতে গেলে আমি বেদব। আচ্ছা আমার একটা কথা বন্ধু, আমি বেদবির কি করছি? এই বেয়াদবি কি করলি তুই বুঝতে পারছ নাই? এ না না কালা জামাই তুই কারে করলি? কেন নাডারে নাডা কইছি, দেড় ব্যাটারি কইছে, কালারে কালা কইছি। ওই যে আপনার ঘরের জামাই ওরে কইছি। এই একটা মানুষ এরকম কথা বলতে তোর বিবেকে বাঁধে না? তোরেও আল্লাহ বানাইছে, ওরেও আল্লাহ বানাইছে। হ্যাঁ, একটু সংযত হয়ে কথা বল। না, আমার বিবেকে বাঁধলো না, কারণ আমার তো বিবেকই নাই। আপনি গতম ফেলা বিবেক আছে। আপনাকে বিবেক থাকার পরেও কিভাবে করলেন আমার লগে এই কাজটা আপনারা? আমি আপনার মাইয়ারে ভালোবাসতাম, আমি তো খারাপ কিছু করি নাই। এই কথা জানার পরে আপনি কি করলেন? আপনি এত সুন্দর একটা মাইয়ারে ওই কাইল্লা নাডার লগে বিয়া দিয়ে আপনার মাইয়ার জীবনটা আপনি ধ্বংস করলেন। কিসে কমতে ছিল আমার? কিসে কমতে ছিল? আমি কি দেখতে শুনতে খারাপ? না, টাকা পয়সা কম আছে আমার, সেটাও নাই। তারপরে আপনারা কি করলেন? আপনার এই এত সুন্দর মাইয়াডারে ওই নাডার লগে বিয়া দিলেন আমারে বকাটে কইয়া। এ শোন, শুধু টাকা পয়সা ধন দৌলত থাকলেই মানুষ ভালো হয় না। আর তুই যে কেমন পোলাডা, তোর চরিত্রটা এই মহল্লার সবাই জানে। তুই একটা আসলেই বকাটিয়া, আসলেই বেয়াদব। আসলে এই এলাকায় কেউ উচিত কথা কইতে পারে না। আমি একটু সবার লোক উচিত কথা কইতো, এই জন্য আমি সবার কাছে বকাটে হয়ে গেছি। হাই চুপ কর। তুই যে কেমন ভালো ছেলে এটা আমারে আর নতুন করে চিনাইতে আসিস না। এই মহল্লার মানুষ সবাই জানে। দাদা কই যাবে, কাটতে পার। এই, আওয়াজ নিচে, একদম নিচে, উঁচা গলায় কথা কইবেন না। আপনি শুধু ঋতুর বাপ, এই জন্য আপনার ছাইরা কথা কইতেছি। নইলে নাইলে কি? নাইলে তুই আমার মারবি, আমার গায়ে হাত তুলবি? তুই বল, বল। আমি কি করতাম সেটা না হয় আজকে থাক। আপনার একটা কথা কইয়া যাইতেছি, ঠান্ডা মাথায় কথাটা ভাইবা দেখেন। আপনার মাইয়া ঋতুরে যদি এখনো আমার কাছে বিয়া দেন, আমি বিয়া করতে রাজি আছি, আমার কোনো সমস্যা নাই। তাহলে আজকে আমি গেলাম। বেয়াদব ছোট লোক, লাভাঙ্গা কোথাকার। কোন বংশের এটা? কোন বাপে জন্ম দিচ্ছে এটা? মেজাজটাই খারাপ করেছে। মা, আমি তোমাকে একটা সরাসরি কথা বলে দিচ্ছি, আমি ওই ছেলের সঙ্গে আর সংসার করতে পারবো না, একসাথে থাকতেও পারবো না। আরে আমিও তো তাই চাই যে তুই ওই কালা নাটা জামাইয়ের সাথে থাকিস না, সংসার করিস না, একসাথে থাকিস না। আর আমি ওই ছেলেটাকে পছন্দ করি না, কিন্তু কি করবি, বিয়ে যখন হয়ে গেছে চাইলে সবকিছু বদলাতে পারবি না। এখন যা করার চিন্তা ভাবনা করে করতে হবে। যা করার একটু তাড়াতাড়ি করো, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তুমি যদি বিয়ের সময় একটু অনুরোধ করতে তাহলে আমাকে আর এই সমস্যায় পড়তে হতো না। আরে আমি তো অমত করেছিলাম, কিন্তু কি করব, তোর বাবাই তো পছন্দ করেছে, আবার সাথে যোগ হয়েছে তোর খালু। আমার কোনো কথাই তারা শুনলো না। আর তুই যে শিপুকে পছন্দ করিস এটা তোর বাবা জেনে গিয়েছিল, এই জন্য তাড়াহুড়া করে ওই কালা নাটা জামাইয়ের সাথে তোর বিয়ে দিয়ে দিয়েছে। আমি কি করে বুঝবো বলতো? আমি তো ছেলের ছবি দেখেছিলাম, ছবিতে কি বোঝা যায় কে লম্বা, কে খাটো, কে কালা, কে ফর্সা? বল।
কিন্তু মা, তুমি সব ব্যাপার বুঝলেও একটা ব্যাপার তুমি কখনোই বুঝো না। আচ্ছা বলতো, আমি আবার তোর কোন ব্যাপারটা বুঝতে চাই না? ওই যে শিপুর ব্যাপারটা। শিপু খুব ভালো ছেলে, কিন্তু তোমরা সবাই বলো শিপু খুবই খারাপ ছেলে। তুমি জানো মা, ও আমাকে খুব ভালোবাসে। আর তুমিই তো বলেছো যে ছেলের টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সে খুবই ভালো, তাকে বিয়ে করলে সুখে থাকা যায়। কিন্তু শিপুর তো সবকিছুই আছে, এরপরও তোমরা ওকে বিয়ে করতে অমত কেন করলে? শোন, তুই আমার মেয়ে, আমি তোর ভালো চাই, তাই বলে এটা না যে তুই একটা ভুল সিদ্ধান্ত নিবি আর সেটা আমি মেনে নেব। ঠিক আছে, আমি মানছি এখন যে ছেলেটার সাথে তোর বিয়ে হয়েছে কালো, খাটা, নাটা, তোর সাথে যায় না, তোর সাথে মানায় না, কিন্তু এটা আমাকে বলতে হচ্ছে শিপু ছেলেটাও ভালো না। আর আমি কোনোভাবেই শিপুর সাথে তোর বিয়ে দেওয়াটা মত দিতাম না, আমি তার অমতেই ছিলাম। যাক গিয়ে যা হবার হয়েছে, এখন এটা নিয়ে আর এত আলোচনা করার কিছু নেই। মা, আমি ওই ছেলেকে ডিভোর্স দিতে চাই। আহা, তুই ছেলেটাকে ডিভোর্স দিতে চাস? ঠিক আছে, আমি না হয় সাপোর্ট করলাম, কিন্তু এরপরে কি করবি? কি করব সেটা জানি না, সেটা সময় বলে দিবে। আমি ওর সঙ্গে এখন সংসার করতে চাই না, ওকে ডিভোর্স দিতে চাই। তুই আমার মেয়ে হয়ে এমন কাঁচা কাজ করবি, এটা আমি কখনো ভাবতে পারিনি। আচ্ছা, তুই কেন ডিভোর্স দিবি? তুই এমন কাজ করবি, এমন ব্যবহার করবি ওর সাথে, যাতে ওই ছেলেই তোকে ডিভোর্স দিতে বাধ্য হয়। মা, ওই ছেলে আমাকে কিভাবে ডিভোর্স দিবে? ও তো আমাকে অনেক ভালোবাসে, ও আমাকে কখনোই ডিভোর্স দিবে না। শোন, আমি তোকে যেইভাবে বলবো ওর সাথে খারাপ ব্যবহার করতে, আর যখন যেখানে যেটা দরকার আমি তোকে কুবুদ্ধি দিয়ে দিয়ে ঠিক করে ফেলবো যে ওকে কি করে বাড়ি থেকে বের করা যায়। তখন দেখবি ও বাধ্য হয়েই তোকে ডিভোর্স দেবে। মা, তুমি সত্যি বলছো? তাহলে তুমি আমাকে এখনই বলো মা, কি করতে হবে? আমি তোকে এখন শিখিয়ে দিচ্ছি। তুই ওকে কথায় কথায় নাটা, কালা, খাটা, গরিব এসব বলে অপমান করতে থাকবি, আর ও যেটা পছন্দ করে না সেটা ওর সামনে বার করবি। এতে দেখবি ও তোকে বিরক্ত হয়ে ডিভোর্স দিয়ে দিবে। আর শোন, আরও একটা কাজ করবি, রাতে তোরা এক বিছানায় শুবি না, আর স্বামীর অধিকার দিবি না, দূরে দূরে রাখবি। তখন দেখবি বিরক্ত হয়ে তোকে ডিভোর্স দেবে। আর ডিভোর্স দিলে আমাদের একটা লাভ আছে, ওই যে ওর দেনমোহরের টাকাটা আছে না, সেটা আমরা পেয়ে যাব। হ্যাঁ মা, বুঝতে পেরেছি। আসলেই তোমার মাথায় অনেক শয়তানি বুদ্ধি। না না, এটা শয়তানি বুদ্ধি না, এটা ভালো রাখার বুদ্ধি, ভালো থাকার বুদ্ধি। আর আমার মেয়ে হয়ে তুই কষ্টে থাকবি, এটা কখনো হবে না। আরে তাই তো এই বুদ্ধিটা বের করলাম। নাটাটা ঘরে বসে আছে, তুই যে বলবি ওর সাথে তোর যায় না, তুই ওর সাথে ঘুমাবি না, ওকে রুম থেকে বের করে দিবি। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি এখন যাই, এখনই কাজটা শুরু করে দিই। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? যাও, তুমি অন্য রুমে যাও। তুমি এটা কেমন কথা বললে? আমি এখানে বসে থাকবো না তো কে বসে থাকবে এখানে? তোমার কথা শুনে মনে হচ্ছে এই ঘরটা তোমার, আর তোমার ব্যবহারেই মনে হচ্ছে যে তুমি এই ঘরে নিয়মিত থাকো, তুমি এই ঘরের মালিক, তোমাকে আমি ঘর থেকে বের করে দিচ্ছি, তাই না? শোনো, এত কথা বাদ, তুমি অন্য ঘরে গিয়ে থাকো, তোমার সঙ্গে আমি একসাথে থাকতে পারবো না। কি? তার মানে আমি এখানে থাকতে পারবো না? মানে আমি করেছি এটা কি? আমার অপরাধটা কি? তুমি আমাকে বলো। আমি তোমার মতো একজন খাটো, নাটা, বেটে লোকের সঙ্গে কিছুতেই থাকতে পারবো না। তোমার সঙ্গে তো আমার সারাটি জীবন কিছুতেই কাটানো পসিবল না। তার চেয়ে বরং তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো। বাহ 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 বাহ, মানে বাবার বাড়িতে আসতে না আসতে পাওয়ার বেড়ে গেল। তুমি পাওয়ারে দেখেছো কি? এখন তারও নতুন নতুন পাওয়ার দেখবে। যাও এখান থেকে, যাও। কি ব্যাপার আপু, তুমি দুলাভাইকে রুম থেকে বের করে দিচ্ছ কেন? দুলাভাই কোথায় যাবে? দুলাভাই তো এখানেই থাকবে। সেটাই তো। দেখো শালিকা, তোমার বোন আমার সাথে কিরকম আচরণ করছে। আমি নাকি ওর সাথে এক রুমে থাকতে পারবো না, আমাকে এই রুম থেকে যেতে হবে। কেন আপু, কি হয়েছে? দুলাভাই আবার কি করেছে? দেখ, তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাকবি, বড়দের ব্যাপারে এত কিছু তোর জানা লাগবে না। তুই যা এখান থেকে। আহা, তুমি ওর সাথে এভাবে কেন কথা বলছো? তোমার বোনের তো জানা উচিত তুমি আমার সাথে কেমন ব্যবহার করো, তোমার মন মানসিকতা কেমন। আমি তো জানি, আমি খুব ভালো করে জানি যে তুমি আমার সাথে এরকম ব্যবহার আচার কেন করো। তার একটাই কারণ, আমি তোমার থেকে লম্বায় কম, মানে আমি তোমার থেকে খাটো, তুমি আমার থেকে লম্বায় বেশি। এটা একটা কারণ। দেখতে আমি অসুন্দর, আমি কালো, আমি গরিব পরিবারের সন্তান, এসব নিয়ে তোমার নানান রকম ভোগান্তি অজুহাত লেগে আছে। ব্যাপারটা তো এমন, তাই না? আচ্ছা, আমি একটা জিনিস কোনোভাবে মিলাইতে পারি না,
তুমি যে আমাকে বিয়ে করেছো, বিয়ে করার আগে আমাকে দেখে শুনে বুঝে তারপরে তো বিয়ে করেছো নাকি? তাহলে এখানে আমার দোষটা কোথায়? আমি তো কোনো কিছু মেলাতে পারছি না। আর দোষ যদি হয় শুধুমাত্র তোমার দোষটা হবে। আমি তোমাকে বোঝাতে পেরেছি সব দোষ তোমার বোনের। আচ্ছা, আমার যেহেতু কোনো দোষই থাকবে না, তাহলে শুধু শুধু কেন আমাকে কথা শুনতে হবে? কেন আমি রুম থেকে অন্য জায়গায় যাব? এই, তুমি আমার ছোট বোনের সামনে আমাকে অপমান করছো, আমাকে কথা শোনাচ্ছ? কই না তো, আমি তো তোমাকে অপমান করছি না, আমি তোমাকে কোনো কথাও শোনাচ্ছি না। যেটা সত্য আমি সেটা বলছি। আপু, দুলাভাই তো ঠিক কথাই বলেছে। দুলাভাই কালো খাটো, এটা তো দুলাভাইয়ের কোনো দোষ নেই। তাছাড়া তুমি যখন দুলাভাইকে বিয়ে করেছিলে তখন তো দেখে বিয়ে করতে পারতে, তাই না? দুলাভাই কিন্তু একজন ভালো মনের মানুষ, তুমি কিন্তু দুলাভাইয়ের সাথে খামোখা এমন আচরণ করতেছো। এই, তোকে না চুপ করতে বলেছি, তুই চুপ করছিস না কিসের জন্য? আচ্ছা, ওকে চুপ করতে কেন বলছো তুমি? কেনই বা ধমকটা দিচ্ছ বলো? তোমার অনেকবার বেড়ে গেছে। তুমি আমার সঙ্গে সংসার করতে চাও, আমার সঙ্গে থাকতে চাও, তোমাকে কিভাবে আমার জীবন থেকে বের করি সেটা তুমি শুধু দেখতে থাকো। আপু, তুমি মনে কিছু করো না, বুঝছো? তোমার আপু তো সবসময় আমাকে অনেক রকম কথা শোনায়, তারপরে তো আমি মনে কিছু করি না। আমি বিশ্বাস করছি তুমি মনে কিছু করবে না। যাও, তুমি তোমার রুমে যাও। কি ব্যাপার বাবা, তুমি এত রাতে এখানে বসে আছো? কেন, কি হয়েছে মা? তুই বা এত রাতে কেন আসছিস, কিছু বলবি? হ্যাঁ বাবা, কিছু বলতে চাইছিলাম। বলো। আসলে বাবা, আপু না দুলাভাইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে। দুলাভাই কালো খাটো বলে আপু দুলাভাইকে কতই না কথা শোনায়। আচ্ছা বাবা, জানো আপু আরেকটা কথা কি বলেছে? আপুর জীবন থেকে দুলাভাইকে কিভাবে সরাতে হবে সেটা নাকি আপু ভালো করেই জানে। কি ব্যাপার নেহা, এখানে বসে কি শালা পরামর্শ করা হচ্ছে? আর ঋতু সম্পর্কে কি কথা বলা হচ্ছে? আসলে মা, আপু না দুলাভাইকে অনেক অপমান করে, ছোট ছোট বিষয় নিয়ে শুধু রাগারাগি করে। এগুলা কি ঠিক বলো? কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা তোমার চেয়ে তোমার বড় বোনই ভালো জানে। আর তুমি ছোটর মতো থাকো। আজকের পর থেকে তোমার আপুর ব্যাপারে একদম নাক গলাবে না। তুমি যাও, শুতে যাও, রাত হয়েছে। এই ব্যাপার নিয়ে তোর চিন্তা করতে হবে না, এই ব্যাপারটা আমি দেখতেছি, তুই যে ঘুমিয়ে পড়। আচ্ছা ঠিক আছে বাবা। তোমার জন্য আজকে আমার মেয়ের এই অবস্থা, তোমার দেখাতেই আমার মেয়ের এই অবস্থা হয়েছে। তুমি যদি মেয়েটাকে একটু দেখে শুনে বিয়ে দিতে, তাহলে আমার মেয়েটা আজকে এই পরিস্থিতিতে পড়তো না। কেন, আমাদের মেয়েটা কি অসুখে আছে, অশান্তিতে আছে? ছেলেটা একটু খাটো কালো বাইটা, কিন্তু ছেলেটা তো নাম্বার ওয়ান। এইরকম ছেলে এই যুগে পাওয়া খুবই মুশকিল, বুঝছো? শুনো, তুমি ঋতুর মা, কোথায় তুমি তাকে সুন্দর করে বুঝাবে, ম্যানেজ করবে যে জামাইটা যা আছে ঠিক আছে। এইটা না করে তুমি খালি বাতাস দাও যে আগুন আরো জ্বলুক জ্বলুক, এইটা ঠিক না। ঋতুর মা, একটা কথা বলি, তুমি মেয়েটাকে একটু বোঝাও, তাহলেই দেখবা সব স্বাভাবিক হয়ে গেছে, মেয়ের সংসারটাও সুন্দর হয়ে গেছে। আমার যা বোঝানোর আমি সেটাই বুঝিয়েছি, আর আমার মেয়ে সেটা ভালোভাবে বুঝতে পেরেছে। সত্যি বলছো? তুমি ঋতুকে বুঝাইছো? হ্যাঁ, বুঝিয়েছি, তবে তুমি যেটা ভাবছো সেটা বুঝাইনি। যেটা বোঝানো উচিত সেটাই আমি বুঝিয়েছি আমার মতো করে। আমি চাই আমার মেয়েটা ভালো থাকুক, মেয়েটা যাতে কোনোভাবে অপমানিত না হয়, একটু সুন্দরভাবে থাকুক, কারো কাছে কোনো কটু কথা না শোনে এই কালো জামাই সম্পর্কে। সেই জন্য আমি মেয়েটাকে ওইভাবে বুঝিয়েছি, এবং তুমি এ ব্যাপারে আর নাক গলাবে না। আর একটা কথা ভালো করে শুনে রাখো, আমার যদি তোমার বিরুদ্ধেও যেতে হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে আমি কি করব জানো? তোমার ওই টাক মাথাটা বাড়ি দিয়ে ভেঙে দেব। আরে মেঘনা চাইতে বৃষ্টি, আমার জান পাখিটা এই জায়গায় এসে দাঁড়ায় আছে, আর আমি কি করলাম? তোমার বাড়ির সামনে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। আচ্ছা ঋতু, তোমার মন খারাপ কেন? হ্যাঁ, আমার মন খারাপ। তুমি তো আমার জীবনটা পুরো নষ্ট করে দিলে। তুমি তো আমাকে ভালোবাসতে, তাই না? তুমি যদি আমাকে ভালোই বাসতে, তাহলে আমার যে বিয়ে হয়ে গেল, তুমি তো আমার সেই বিয়েটা বাধা দিলে না। তুমি যদি বিয়েটা বাধা দিতে, তাহলে তো আমি এইখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতাম না।
আমি কি করবো কও? আমি কি বাতা দিতাম না নাকি? আমি তো তোমার বিয়ের সময় জেলে ছিলাম। তুমি তো সবসময় নিজেকে নিয়ে ভাবো, আমাকে নিয়ে ভাবার তোমার বিন্দু পরিমাণ সময় নেই। দেখো, তুমি কিন্তু শুধু শুধু আমার দোষারোপ করতেছো। তুমি চাইলে তোমার বিয়েটা বন্ধ করতে পারতা। তুমি তোমার বাবারে বলতা তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি, তুমি ওই নাডা কাইল্লা জামাইটারে বিয়ে করবা না, তাইলেই তো বিয়েটা হইতো না। রাজি না হয়ে কি করব বলো? আমি যদি এই বিয়েটা রাজি না হতাম তাহলে বাবা বাসা ছেড়ে চলে যেত। একে তো তুমি জেলে ছিলে, কাউকে কিছু বলতেও পারছিলাম না, পরিবারের চাপ, তোমার টেনশন, তাই বাধ্য হয়ে বিয়েটা আমাকে করতে হয়েছে। আচ্ছা, বিয়ে করছিলা খুব ভালো কথা। তোমার বাপের চোখটা কইছিল এই দেখা সই না তোমার মতো একটা মেয়েরে এমন একটা ছেলের কাছে বিয়ে দিছে যে ছেলে তোমার চেয়ে হাইটে অর্ধেক। তোমার মুখের দিকে তাকায় ভালোবাসার কথা কইতে গেলেও উপর দিকে তাকাইতে হয়। এমন একটা ছেলের সাথে তোমার বিয়ে দিল। আচ্ছা, আমি কি দেখতে শুনতে হচ্ছে খারাপ? আমার কি টাকা পয়সা কম ছিল? কোনো কিছুতে আমার কমতি নাই। তাহলে কেন যে তোমার বাবা আমার সাথে তোমার বিয়েটা দিল না, আমি না সেই জিনিসটাই বুঝে উঠতে পারতেছি না। কেন বিয়ে দেয়নি তুমি বুঝতে পারছো না? কোনো বাবা কি কখনো চাইবে তার মেয়েকে এমন একটা ছেলের কাছে বিয়ে দিতে যে ছেলে কিনা বছরের বেশিরভাগ সময় জেলখানায় থাকে? কোনো বাবাই চাইবে না। নির্ঘাত আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই বিয়ের পরও এখন পর্যন্ত তোমাকে ভুলতে পারছি না, আর তোমার মায়াটা কাটিয়েও উঠতে পারছি না। আচ্ছা, জেলে কি আমি ইচ্ছা করে থাকি? এই এলাকায় যে এত অন্যায় কাজ কারবার হইতেছে কেউ প্রতিবাদ করে না। আমি একটু প্রতিবাদ করি, আমার দোষ হয়ে যায়, এই জন্য আমার জেল কাটতে হয়। ও আচ্ছা, এমন প্রতিবাদ করার দরকার কি যে প্রতিবাদ করলে তোমাকে জেলে যেতে হবে? আমি তোমাকে বলেছিলাম কিছুদিন পরে আমাদের বিয়ে। এই বিয়ের কয়টা দিন তুমি স্বাভাবিক থাকো, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এখন তুমি যে ভুলটা করেছো সে ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে। নিজের জীবনটা তো নষ্ট করেছো, তার সঙ্গে আমার জীবনটাও নষ্ট করেছো। তোমার স্বামীরে গ্রামের মানুষ দেখলে বিভিন্ন ধরনের কথা বলে, কেউ দেড় ব্যাটারি বলে, কেউ কাইল্লা বলে, কেউ নাটা বলে। ও আচ্ছা, এই সমস্ত কথা শুনে তোমার খুব ভালো লাগে তাই না? ঋতু, তুমি এটা একটা কথা বললা? তোমারে অপমান করব, তোমার পরিবারের অপমান করব, আর আমি দাঁড়া দাঁড়া দেখবো? তোমার ওই নাটা কাইল্লা জামাইয়ের অপমান করছে, এই জন্য আমি সহ্য করছি। যদি তোমারে কেউ কিছু কইতো একদম ওর কলিজাটা টান দিয়ে ছিঁড়া ফেলাইতাম, কারণ আমি এখনো তোমার অনেক ভালোবাসি। আচ্ছা ঋতু, একটা কাজ করো না, তুমি ওরে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো, আমরা বিয়ে করে সংসারটা শুরু করি। হ্যাঁ, ডিভোর্স তো দিতেই হবে। এমন একটা ছেলের সঙ্গে আমি কখনোই সংসার করতে পারবো না, যার নেই কোনো টাকা পয়সা, যাকে দেখলে মানুষজন হাসাহাসি করে। সেই ছেলের সঙ্গে সারাটি জীবন কি কখনো কাটানো সম্ভব? কোনো দিনও সম্ভব না। তুমি নিশ্চিন্তে থাকো, কোনো চিন্তা করো না। আজ হোক কাল হোক আমি ওকে ডিভোর্স দিয়ে তোমাকে আমি বিয়ে করব, তোমার কাছে সারা জীবনের জন্য চলে আসব। এখন আমি যাই, অনেক সময় হয়ে গেছে। ওই শয়তানটা মানে ওই নাটা আবার আমাকে খুঁজতে বের হয়ে যাবে, এখানে দেখলে আবার ঝামেলা করবে। একেবারে ওকে ডিভোর্স দিয়ে তোমার যখন হয়ে যাব তখন সারা জীবন তোমার সঙ্গে থাকবো, আর এই পার্কে বসে গল্প করব। ঠিক আছে, এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। তবে তোমার যেই কথাটা বলছি, তুমি ওই কাইল্লা নাটাটারে তাড়াতাড়ি ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো। তুমি আমার কাছে চলে আসো। ঠিক আছে জান, তাহলে আমি যাচ্ছি। বাই, পরে দেখা হবে। যাও জান পাখি, যাও। আমি যে তোমার কেন বিয়ে করতে চাইতেছি এটা তো তুমি এখন বুঝতেছো না। বুঝবা, পরে বুঝবা। আজ বুঝবা না, বুঝবা কাল, তারপরে পারবা কাল। কি ব্যাপার, ও কোথায় গেল? কোথাও তোকে খুঁজে পাচ্ছি না। এতক্ষণ হয়ে গেল এখনো নেই। এদিকে এসো, এদিকে এসো, তোমার সাথে কথা আছে। কি কথা? কোথায় গিয়েছিলে তুমি? সারাদিন তোমাকে এত জায়গায় খোঁজাখুঁজি করছে, কোথাও পেলাম না। এই বাড়িতে আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজেছি, তুমি নেই। আমি এর মধ্যে বাইরে গিয়েছিলাম, একটা কাজ ছিল, সেটাও শেষ করলাম। বাড়িতে আসলাম, তারপরে তুমি নেই। কোথায় গিয়েছিলে বলো তো আমাকে? কেন, আমি কি ছোট বাচ্চা যে হারিয়ে যাব? এটা তুমি কেমন কথা বললে? আমি কি তোমাকে একটা বারের জন্য বলেছি তুমি ছোট বাচ্চা? তুমি তোমার প্রয়োজনে বাইরে যেতেই পারো, এটা তো ভালো কথা। কিন্তু তুমি এই ফ্যামিলির কাউকে না কাউকে জানাতে পারতে, আমাকে জানাতে পারতে, মা বাবাকে জানাতে পারতে, নয়তো নেহাকে জানাতে পারতে। তা করোনি কেন? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তুমি একটা কথা বারবার ঘুরিয়ে ফিরে আমাকে কেন জিজ্ঞাসা করছো? আমি কোথায় যাব, কি করব না করব সেই কৈফিয়ত কি আমি তোমাকে দিব নাকি?
তোমাকে একটা কথা আমি বলে দিচ্ছি, আমার ব্যাপারে তুমি তোমার নাকটা না গলালে আমি খুশি হব। অবশ্যই নাক গলাবো, নাক গলানো অবশ্যই প্রয়োজন আছে। তুমি আমার বিবাহিত স্ত্রী, তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কি আশায় বিষয় সবকিছু জানা এবং বোঝার অধিকার আমার রয়েছে। আমি সেই অধিকারের জায়গা থেকে তোমায় কথা বলেছি। কি বললে তুমি? আমি তোমার বিবাহিত স্ত্রী? ব্যাপারটা শুনে আমার না খুব হাসি পেল। বিবাহ সম্পর্কের মানে তুমি বুঝো? বিবাহ সম্পর্কের মানে হচ্ছে স্বামী স্ত্রী দুইজনকে মেনে নেয়, মন থেকে মেনে নেয়। আমি তো তোমাকে কোনোদিন মন থেকে স্বামী হিসাবে মেনে নেইনি। তুমি দেখতে কেমন, কালো, খাটো, মোটা, হাফ ব্যাটারি। তুমি যদি ফুল ব্যাটারি হতে তাও আমি ভেবে দেখতাম যে আমি তোমার বউ হতে পারি কি পারি না। তুমি এটা কেমন কথা বললে? তোমাকে ভালো মতো আমি একটা কথা জিজ্ঞাসা করলাম, সেই কথার উত্তর না দিয়ে তুমি আমাকে অপমান করছো। তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। আমার একটা মান সম্মান বলে কথা আছে। আরে রাখো তোমার মান সম্মান। তোমার কি মান সম্মান আছে নাকি? তুমি যখন রাস্তাঘাটে কোথাও বের হও, কোনো মানুষ যদি তোমাকে চিনে থাকে, সেই মানুষ তোমাকে অপমান অপদস্থ করে। আর কোনো মানুষ যদি তোমাকে না চিনে থাকে, সেই মানুষটাও তোমাকে অপমান অপদস্থ করে। এতে করে তোমার মান সম্মানটা কোথায় দাঁড়ালো? আসলে তুমি না একটা জোকার। তুমি এখানে কি করছো? তোমার তো থাকার কথা চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় গিয়ে মানুষকে বিনোদন দাও, সাথে সাথে তুমি টাকাও ইনকাম করতে পারবে। আর তোমার তো টাকা দরকার আছে। ঋতু, তোর তোর এত বড় সাহস, তুই জামাইকে অপমান করিস? বাবা, তুমি আমার গায়ে হাত তুললে এই জোকারটার জন্য? হ্যাঁ, তুললাম। এই, তুমি আর কি করলে? আমার মেয়ে হয় একটু বাইরেই গিয়েছিল, এই জন্য তুমি ওর গায়ে হাত তুলবে? তাতে দোষের কি হয়েছে? বাইরে গিয়েছিল, ও যেখানে খুশি সেখানেই যাবে, তার জন্য তুমি গায়ে হাত তুললে কেন? হ্যাঁ, তুললাম। আরে হাতটা তোর গায়ে আরো অনেক আগেই তোলা উচিত ছিল। যদি তোর গায়ে আগে হাত তুলতাম তাহলে আমার এই দিনটা আজকে দেখতে হইতো না। সাগর তোর স্বামী, তুই তোর স্বামীর সাথে যেরকম খুশি এরকম ব্যবহার করতে পারিস না। আর এই শিক্ষা কি তোকে আমি দিয়েছি? যা তোর স্বামীর পা ধরে ক্ষমা চা। ক্ষমা? ক্ষমা আমি কেন চাইবো? আমি তো কোনো ভুল করিনি। আমি কিসের জন্য ক্ষমা চাইবো? আমি কোনো অপরাধ করিনি। আমি সত্য কথা বলেছি। এই সত্য কথাটা শুনে কারো কানে যদি খুব খারাপ লাগে তাহলে আমার কোনো কিছু করার নেই। বাবা, আমি তোমার অনেক কথা শুনেছি, কিন্তু এখন থেকে আমি আর তোমার কোনো কথাই শুনবো না। সেই ছোটবেলা থেকে দেখে আসছি তুমি আমাকে যখন যেটা বলেছো আমি সেটাই করেছি। এমনকি আমার বিয়েটা পর্যন্ত এমন একটা ছেলের সঙ্গে দিয়েছো, একটা বারের জন্য আমার মতামতটা নেওয়ার চেষ্টা করোনি। তুমি জানতে চাওনি আমি আজও এই বিয়েতে রাজি আছি নাকি নেই। তোমার যেটা মনে হয়েছে তুমি সেটাই করেছো। এতে করে তুমি আমার জীবনটা নিয়ে খেলা করেছো। বাবা, অনেক হয়েছে। তোমার কথা শোনার দিন না শেষ হয়ে গেছে। এখন আমার যা মন চাইবে আমি তাই করব। আমি কোথায় যাব নাকি না যাব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি জানো বাবা, ওকে নিয়ে যখন আমি রাস্তাঘাটে বের হই, বিভিন্ন মানুষ আমাকে বিভিন্ন ধরনের কথা বলে আমাকে অপমান করে। শোনো, আমি আমার মেয়ের সাথে একমত। ঠিকই তো, তুমি আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছো। এমন একটা ছেলের সাথে, জোকারের সাথে বিয়ে দিয়েছো যাকে নিয়ে আমার মেয়ে বাইরে পর্যন্ত যেতে পারে না। আর আমার মেয়ে একটু বাইরে গিয়েছিল বলে ওকে সন্দেহ করে জিজ্ঞেস করে যে কোথায় গিয়েছিলে। আল্লাহই জানে ও যখন ওর শ্বশুর বাড়িতে ছিল আমার মেয়ের সাথে কি আচরণ করেছে। আর আমার দৃষ্টিতে আমার মেয়ে কোনো ভুল করেনি, কোনো অপরাধ করেনি। এই জন্য আমার মেয়ে এই জোকারটার কাছে ক্ষমা চাইবে না। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি কোনো ক্ষমা চাইতে পারবো না, কারণ আমি কোনো ভুল করিনি, অপরাধ করিনি। দেখ মা, মানুষকে এভাবে ছোট করে কথা বলতে হয় না। মানুষ হইল আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টি। আল্লাহ নিজের হাতে বিভিন্নভাবে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছে। তাছাড়া তুই দেখ, সাগর হয়তো কালো, খাটো, কিন্তু তার মন মানসিকতা কিন্তু অনেক সুন্দর। দেখো বাবা, আমি তোমার কথাটা বুঝতে পেরেছি, কিন্তু আমার পক্ষে ওর সঙ্গে সংসার করা সম্ভব না। তুমি জানো, আমি যখন শ্বশুর বাড়িতে ছিলাম তখন মুখটা বন্ধ করেছিলাম। সেখানে যে মানুষগুলা নতুন বউকে দেখতে এসেছে তারা সবাই বলেছে লম্বা লম্বা লম্বা। দোষটা আমার দিয়েছে, কিন্তু একটা বড় ওর দোষ দেয়নি যে ও খাটো, কালো, বাইটা, হাফ ব্যাটারি। শোনো, তোমাকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলতেই পারে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আমি কখনো কোনোদিন তোমার সাথে খারাপ আচরণ করেছি? কোনো কথা শুনিয়েছি? শুনাইনি তো। হ্যাঁ, আমি মানছি তুমি আমার থেকে উচ্চতা একটু বড়, ঠিক আছে, আমি মানছি। কিন্তু তুমি আমাকে বিয়ে করার আগে একটা বারের জন্য তো ভাবতে পারতে যে আমাকে বিয়ে করা ঠিক হবে না। তাহলে বিয়েটা যেহেতু করেই ফেলেছো, তাহলে কেন শুধু শুধু আমাকে এত বেশি অপমান করো?
আর এত সব অপমান সহ্য করতে পারছি না আমি। তোমাদের যদি এতই সমস্যা হয়ে যায় তাহলে আমি বাড়ি থেকে চলে যাব। না বাবা, তুমি এভাবে চলে যেতে পারো না। তুমি কোথাও যাবে না। এই যা, সাগরের পা ধরে মাপ চা। দাঁড়াচ্ছিস কেন? পা ধরে মাপ চাইবো আমি, সেটা কখনোই সম্ভব না। ওর মতো অর্ধেক একটা মানুষের কাছে আমি পা ধরে মাপ চাবো, সেটা আমি কোনোদিনও পারবো না বাবা। তুই একদম ঠিক বলেছিস, তুই ক্ষমা চাইবি না। আমার মেয়ে আমার মতো হয়েছে। ঋতু, এসব নাটক দেখার সময় নেই, আর আমার সাথে আয়। চলো। আমি বুঝতে পেরেছি সকল সমস্যা আমাকে ঘিরে। আমি এই বাড়িতে আছি বলে সমস্ত সমস্যার সৃষ্টি হচ্ছে। তাছাড়া এত পরিমাণের অপমান আর সহ্য করতে পারছি না আমি। তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন এই মুহূর্তে আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি আমার বাড়িতে চলে যাচ্ছি। বাবা, তুমি এইভাবে চলে গেলে হয়? তুমি তো একটা শান্ত বুদ্ধিমান ছেলে, তুমি রাগ করছো কেন? বাবা, রাগের মাথায় এরকম কোনো ডিসিশন নিও না। তোমার এই ডিসিশনের জন্য দুইটা পরিবার নষ্ট হয়ে যায়। তুমি কটা দিন ধৈর্য ধরো। এখানে যা হচ্ছে এটা মোটেও ঠিক হচ্ছে না, এটা আমি বুঝতে পারছি। আমি সব ঠিক করে দেবো, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে বাবা, আপনি যেহেতু এত করে বলছেন, আমি তাহলে থেকে গেলাম। হ্যাঁ বাবা, থেকে যাও। আর যাও, ফ্রেশ হয়ে আসো, আমরা একসাথে ভাত খাওয়া। ঠিক আছে। আসসালামু আলাইকুম দুলা ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমার চিনার কথাও না, তবে আমি যদি আপনার আমার পরিচয়টা দেই খুব ভালোভাবে চিনবেন। তাই নাকি? তাহলে আপনার পরিচয়টা দিন তো। আমার পরিচয় হইতেছে, আমি শিপু, এই মহল্লারই ছেলে। আপনি যারা বিয়ে করছেন ঋতু, সে ছিল আমার প্রাক্তন প্রেমিকা। প্রাক্তন প্রেমিকা মানে আপনি কি বলতে চাচ্ছেন? ও, প্রাক্তন প্রেমিকা মানে বুঝতে পারতেছেন না? আচ্ছা, আমি আপনারে বুঝাই বলতেছি। আপনার বিয়ার আগে আপনার বউ ঋতুর সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, খুব একটা গভীর ভালো সম্পর্ক ছিল তার সাথে। আমাদের সম্পর্কটা এত গভীর ছিল যে আমাদের মধ্যে না সবকিছু আদান প্রদানও হয়ে গেছে। আমাদের দিনকাল ভালোই চলতেছিল। এই যে হুট করে আপনি কই থেকে আইলেন, আয়া ছু মারে আমার প্রেমিকাটারে লয়ে গেলেন। আপনার সাহস তো কম না? আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করছেন। আপনার সাহস দেখে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। শুনুন, আপনার মতো মানুষের সাথে কথা বলার ইচ্ছে সময় কোনোটা আমার নেই। আপনি যান তো এখান থেকে, যান। আচ্ছা শুনেন, আমি জানি কথা শোনার ইচ্ছা আপনার নাই। এই সমস্ত কথা শুনলে কোনো স্বামীর কাছে ভালো লাগে না স্ত্রীর সম্পর্কে এই সমস্ত কথা শুনতে। তারপরেও আপনি কার সাথে ঘর সংসার করতেছেন এটা তো আপনার জানতে হইব। তাহলে শুনেন, আমি আপনার বলি, আপনার বিয়া ঠিক 7 দিন আগে আপনার বউ ঋতু আর আমি দুজনে মিলা বান্দরবন ঘুরতে গেছিলাম 3 দিন 2 রাতের জন্য। দুলা ভাই, কি যে সুন্দর পরিবেশ না, আপনারা বইলা বুঝাইতে পারবো না। আমরা দুইজনে মিলা 2 রাতের জন্য একটা রুম ভাড়া নিছিলাম। রুমের ভিতরে এত সুন্দর, গরমকালে এত ঠান্ডা করে এসি চাইরা দিছিল না, কম্বলের নিচে আপনার বউ আর আমি। উফ দুলা ভাই, ওই ফিলিংসটা, কি যে ফিলিংস, আপনি যদি ওই জায়গায় না নিয়ে যায়, নিজের চোখে যদি না দেখেন তাহলে আপনি বুঝবেন না। আচ্ছা যাই হোক, শুনেন, আপনি দামগো মহল্লায় আইছেন না, আপনারা সবাই কালা, নাডা, দেড় ব্যাটারি এগুলা করেন। এগুলো না আমার একদম ভাল লাগে না। আপনারা আমি দেখবেন, আমি এত ভালো ছেলে, কোনোদিন আপনারা কালাও কমুনা, নাড়াও কমুনা, দেড় ব্যাটারিও কমুনা। আপনারা আমি দুলাভাই বলে ডাকবো। এখন শালা দুলাভাইয়ের মধ্যে একটা সুসম্পর্ক থাকে, মানে সবকিছু শেয়ার করা যায়। এখন আপনি আমার একটা কথা বলেন তো দুলাভাই, আপনার বউ মানে আমার প্রাক্তন প্রেমিকা, আপনি কি তারে সামলাইতে পারেন? আচ্ছা শুনুন, যদি না সামলাইতে পারেন কোনো সমস্যা নাই, আমার কাছে ফিরিয়ে দেন, আমি ওরা গ্রহণ করতে রাজি আছি। উফ, আপনি আমার মাথাটা একেবারে খারাপ করে দিলেন। এই যে আপনার মতো মানুষ কিছু আছে এই সমাজে যারা কিনা অন্যের সংসারের সুখটা দেখতেই পায় না। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে নিয়ে খারাপ কথা বললেন তো বললেনই, শুধু তাই না, এই যে আমি নাকি দেখতে নাটা, খাটো আর কি যে বললেন হাফ ব্যাটারি, এই সমস্ত কথা শুনলে আমার মেজাজটা এতটাই গরম হয়ে যায়, মনে হয় নিজেকে মারি নয়তো অন্যকে মারি। আমার মাথাটা একেবারে গরম হয়ে গেছে। শুনুন, আপনার মতো মানুষের সাথে কথা বলার মতো ইচ্ছে সময় কোনোটাই আমার নেই। আমার চোখের সামনে থেকে শুনুন না, আমি যাচ্ছি। দুলা ভাই, যাইতেছেন গা, যাওয়ার আগে একটু কয়ে যান আপনার বউয়ের কাছে আমার একটু সুযোগ দিবেন কিনা। আগুন জ্বললে
আগুন জ্বলে রে, কেল্লার আগুন অন্তরেতে জ্বলে। হ্যালো, হ্যালো, আমার জান পাখিটা কি করে? কি আর করবে, বিরক্ত নিয়ে বসে আছি, না পারছি ঘুমাতে, না পারছি বসে থাকতে। আমিও না ঘুমাতে পারতেছি না, আর বারবার আমার সোনাটাকে দেখতে ইচ্ছা করতেছে। আচ্ছা, তোমার ওই 1.5 ব্যাটারি কাল্লা জামাইটা কি করে? সে কি আর করবে, পাশের রুমে ঘুমাচ্ছে, আমি তার খবর জানি না। আমি এখানে চুপচাপ বসে আছি। ভালোই হয়েছে তুমি আমাকে ফোন দিয়েছো, বোরিং টাইমটা পাস করতে পারবো। আমার না তোমাকে খুব দেখতে ইচ্ছা করতেছে। তুমি কি যে বলো না, এখন তো অনেক রাত, দেখতে ইচ্ছা করলে তো আর দেখা করা যায় না। তুমি এক কাজ করো, কালকে সকালে আমার সঙ্গে দেখা করো, আমি তোমার সঙ্গে সকালে দেখা করছি। না, আমি তোমাকে এখনই দেখতে যাচ্ছি। আমার খুব খারাপ লাগতেছে, খুব ইচ্ছা করতেছে তোমাকে দেখার জন্য। আর এই জন্য তো আমি তোমার বাসার গেটের সামনে সিঁড়িতে বসে আছি। এই, তুমি কি বলছো? তুমি গেটের সামনে দাঁড়িয়ে আছো? তুমি কি পাগল হয়েছো? এত রাতে তুমি কেন আসতে গেলে? হ্যাঁ, আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি তোমার প্রেমে। তুমি কি এখন আসবা? এখন আমি তোমার সঙ্গে কিভাবে দেখা করব? ও পাশের রুমে ঘুমাচ্ছে, ও যদি দেখে ফেলে নেহা অথবা বাবাকে বলে দেয় তাহলে আমার খবর করে ছাড়বে। এখন আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না জান, তুমি কষ্ট করে বাসায় চলে যাও, কালকে সকালে আমি তোমার সঙ্গে দেখা করব। আমি এত কষ্ট করে আসলাম, এই শীতের মধ্যে বসে আছি, আর তুমি আসতে চাইতেছো না। আচ্ছা, তুমি কি আসবা নাকি তোমার বাসার কলিং বেল চেপে সবাইকে জাগিয়ে তুলবো? না না না, এসব করার দরকার নেই। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি দাঁড়াও, আমি আসছি। এই কি ব্যাপার, তুমি এখানে এসেছো কেন? তুমি জানো না বাবা তোমাকে একদম পছন্দ করে না। তোমাকে যদি বাবা একবার দেখেছে তাহলে আমরা যে প্ল্যান করেছি না, সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে আমারও খবর পড়ে যাবে। আরে না না, সমস্যার সমাধান করার জন্যই তো আমি এখানে আসছি। শোনো, আমি সব কিছু রেডি করে ফেলাইছি, কালকে আমি তোমাকে নিয়ে পালাই যাব। প্রথমে আমরা আমার ফুপুর বাড়িতে উঠবো, তারপর ওখানে কয়েকদিন থাকার পরে একটা জায়গা ঠিক করে ওখানে চলে যাব। মানে এই কথাটা তুমি আমাকে ফোনেই বলতে পারতে, এটা বলার জন্য সরাসরি আসা দরকার কি? আরে ফোনে যদি কথাটা বলতাম তাহলে তো তোমার চাঁদ মুখটা দেখতে পারতাম না। তুমি আমাকে সবসময় এমন ভালোবাসবে? হ্যাঁ, তোমাকে তো আমি সবসময় এইভাবে ভালোবাসবো। তোমাকে না ভালোবাসলে আমি কাকে ভালোবাসবো বলো? কারণ তুমি তো আমার সোনার ডিম পাড়া হাঁস। কি বলে? সোনা দিপরা হাসা? আরে বুঝতে পারলা না? তুমি কিন্তু কথাটা অন্যভাবে নিও না, আমি অন্য কিছু মিন করে তোমাকে বলি নাই। মানে তুমি তো আমার কাছে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, আর দামি জিনিসকে তো সোনাই বলে, ওই হিসেবে আমি বলছি তুমি আমার কাছে সোনার ডিম পাড়া হাঁস। হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি আমাকে এতটা ভালোবাসো, কিন্তু কি বলবো, তুমি তো সবই জানো। বাবা আমাকে এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে যাকে দিয়ে বাইরে বের করে আমার লজ্জা, শরৎ, মান, সম্মান সব কিছু শেষ হয়ে যায়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এরকম একটা ছেলে তোমার সাথে যায় নাকি? তোমার বাবা কি দেখে ওর কাছে তোমার বিয়ে দিল? একবারে হাফ ব্যাটারি, কাইল্লা, খাটা নাটা, তোমার জীবনটা না একবারে শেষ করে দিছে। আচ্ছা শোনো, তোমার গহনাগুলো কই রাখছো? ওইগুলো তো সব আলমারিতে রাখা আছে। আলমারিতে মানে? তুমি কি এই গয়না টয়না সব তোমার শ্বশুর বাড়িতে রেখে আসছো? না না না, আমি আমার সোনা দুলে সব কিছু শ্বশুরবাড়িতে রেখে আসিনি, সব কিছু আমি আমার এই আলমারিতে রেখেছি। বাড়ির শ্বশুর বাড়ি থেকে যখন আমি আসি প্যাকেট করে সব সোনা আমরা নিয়ে এসেছি। তুমি কোনো টেনশন করো না, আমি তো আন্টি থেকে ক্যান করে রেখেছি। কারণ এইবারে আমি আর আমার শ্বশুর বাড়িতে যাও না, এই বাড়ি যদি যাই তোমার কাছে যাও। ও আচ্ছা আচ্ছা, তাহলে খুব ভালো কাজ করছো। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, কালকে যখন তুমি আসবা তোমার টাকা পয়সা গয়না সব কিছু নিয়ে আসবা। আর মনে রেখো, সাবধানে সাবধানে সব কাজ করতে হবে, কেউ যেন আবার দেখে না ফেলে। দেখিয়ে গিয়া না দেখতে কি, আমি তো বাতাসি গেলে চুরি করে যাব না, গেলে সবার সামনে দিয়েই যাবো। একটা কথা বল, তুমি যাও, আমি ঘরে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কালকে কিন্তু আবার ভুলে যেও না, আমি যে জায়গার ঠিকানাটা দিছি, টাকা পয়সা গয়না সোনা সব কিছু নিয়ে ওই জায়গায় চলে আসবা। আচ্ছা ঠিক আছে, সব কিছু নিয়ে আসবো। এখন তুমি চাও এখান থেকে। এই দাঁড়াও, এত রাতে তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম সেটা তো তুমি দেখতেই পেয়েছো, তাহলে আবার আমাকে জিজ্ঞাসা করছো কেন? হ্যাঁ, জিজ্ঞাসা করছি, তারও একটা কারণ আছে। আমি তোমার নিজের মুখ থেকে শুনতে চাই তুমি কোথায় গিয়েছিলে, কি করেছো, এবং ওই ছেলেটার সাথে তোমার কি। হ্যাঁ, তুমি না বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত।
কিন্তু বিবাহিত জীবনে আমার সুখ নেই, আমার সুখের প্রয়োজন। আমি যে মানুষটাকে বিয়ে করেছি, তোমাকে, তোমার সঙ্গে আমি থাকলে সারা জীবনও আমি মানসিক শান্তি পাবো না। আমার মানসিক শান্তির দরকার, আমার সুখের দরকার। আমি এমন একজন মানুষকে আমার জীবনে বেছে নিতে চাই, যে মানুষটাকে নিয়ে আমি রাস্তাঘাটে চলাফেরা করলে মানুষ আমাকে অপমান করবে না, তাকে দেখে প্রশংসা করবে। আর অবশ্য এমন একজন মানুষ আমি পেয়েও গেছি, সেটা হচ্ছে শিপু। শিপুকে আমি অনেক ভালোবাসি, শিপু আমাকে অনেক ভালোবাসে। আমি তোমাকে ছেড়ে দিয়ে শিপুর কাছে চলে যাব। এখন তুমি কি করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার লজ্জা করছে না? লজ্জা করছে না তোমার? তোমার স্বামীর সামনে দাঁড়িয়ে এসব উল্টা পাল্টা ফালতু কথা বলছো? হ্যাঁ, তোমার কি মুখে বাঁধলো না? তোমার লজ্জা নাই? না, তোমার মতো স্বামীর সামনে আমার এই সমস্ত কথা বলতে লজ্জা করছে না। ব্যাস, হয়েছে হয়েছে হয়েছে। অনেক সহ্য করেছি আমি, নতুন করে আর কোনো কিছু সহ্য করতে চাই না। তুমি কি ভেবেছ আমার কোনো মান সম্মান নেই? আমার কোনো আত্মসম্মান বোধ নেই? আমার সব কিছুই আছে। দিন শেষে আমি একটা মানুষ, তোমার কথা আমি সহ্য করতে পারছি না, তোমাকে আমি মেনে নিতে পারছি না। এই, তুমি আমাকে কি ছেড়ে দেবে? আমি নিজেই তোমাকে ছেড়ে দেব, সকালটা শুধু হতে দাও। তোমার মতো মেয়ের সাথে আমি নিজেও ঘর সংসার করবো না, মানে করবো না। দুলাভাই, কি ব্যাপার? আপনি সকাল সকাল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? তা আবার আমাদেরকে কিছু না বলে? আমি তোমাদের বাড়ি থেকে চলে যাচ্ছি, শুধু তাই না, তোমার বোনের জীবন থেকেও চলে যাচ্ছি। মা, বাবা, কোথায় তোমরা? তাড়াতাড়ি এদিকে আসো। দুলাভাই আপুর সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কি ব্যাপার বাবা, তুই সকাল সকাল আমাদেরকে কিছু না বলে কোথায় যাচ্ছ ব্যাগ নিয়ে? বাবা, আমি আপনাদের বাড়ি থেকে চলে যাচ্ছি, শুধু তাই না, আপনার মেয়ের জীবন থেকেও সারা জীবনের জন্য চলে যাচ্ছি। আমি কখনো কোনোদিন আর আপনাদের এই বাড়িতে আসবো না। আপনার মেয়ের সাথে কোনো রকম ঘর সংসার করবো না। বাবা প্লিজ, আজকে আপনি কোনো কথা বলবেন না, আজকে আমাকে বলতে দিন। আপনি যদি আমাকে অনুরোধ করেন, তারপরও আপনার অনুরোধটা আমি রাখতে পারবো না। আপনার মেয়ের আমি অনেক কিছু সহ্য করেছি। আমিও তো দিন শেষে একটা মানুষ, আমার একটা ধৈর্যের সীমা আছে। সেই সীমাটা কেমন জানি অতিক্রম হয়ে গেছে। আমি আর নতুন করে কোনো কিছু সহ্য করতে পারছি না। পারলে আমাকে ক্ষমা করে দিবেন। তাছাড়া আপনার মেয়ে তো আমার সাথে ঘর সংসারই করতে চায় না। তাহলে আমি কিভাবে ঘর সংসার করবো তার সাথে? একটা কথা সবসময় মনে রাখবেন, এই ঘর সংসার ভালোবাসা, এই দুইটা জিনিস কখনো জোর করে হয় না। আর আমি নিজেও আর জোর করে ঘর সংসার করতে চাই না। আমি অনেক বড় ভুল করেছি এখন মনে হচ্ছে আমার। বাবা, আপনি নিজেও তো একজন পুরুষ, আমিও পুরুষ, মানে বলতে হয় দিন শেষে আমরা মানুষ। একটা মানুষ হিসেবে এত কিছু আর সহ্য করা যায় না। অনেক কিছু আমি সহ্য করেছি, আমি চলেই যাব আমি। আর শাশুড়ি মা, সরি, হয়তোবা শেষবারের মতো আপনার সাথে কথা হবে আমার। আমি জানি আপনি কখনো কোনোদিন আমাকে জামাই হিসাবে গ্রহণ করেননি। আমাকে পছন্দ হয় না আপনার, তারও কিছু কারণ রয়েছে। আমি গরিব পরিবারের সন্তান, তা তো আছেই। আর তার থেকে বড় কথা, আমি বেটে একটা ছেলে, কালো, দেখতে সুন্দর না, এই সমস্ত ইস্যুস তো আছেই। আর আপনি চৌধুরী পরিবারের মানুষ, আপনার কাছে আমি তো ছোট মানুষ হয়েই থাকবো, স্বাভাবিক ব্যাপার। আমি এটাও বুঝতে পেরেছি ভবিষ্যতে কখনো কোনোদিন আপনি আমাকে জামাই হিসাবে মেনেই নেবেন না। তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িতে থাকবো না। আরেকটা কথা, আমি অনেক মানুষের কাছে শুনেছি, অনেক মানুষ বলেছে শ্বশুর শাশুড়ি তারা নাকি নিজের মা বাবার মতো আপন হয়। এই স্বপ্নটা আমারও তৈরি হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তোবা আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবার মতনই হবে, কিন্তু আমার কপালটাই তো খারাপ। কালো মানুষ, বেটে মানুষ, আর তার উপর স্বপ্ন। থাক, আর বাড়াতে চাই না কথা। কিন্তু মা, যাওয়ার আগে একটা কথা বলতেই চাই আমি, মানে একটা জিনিস একটু মেলান তো। আপনি যদি আমাকে নিজের সন্তানের মতো ভাবতেন, আমি যদি আপনাকে নিজের মায়ের মতো ভাবতাম, আমাদের এই সম্পর্কটা কত সুন্দর হতো, তাই না? আমি মা পেতাম, আপনি একটা সন্তান পেতেন। শুধু আপনি না মা, আমাদের দেশের প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি তারা যদি একটা বারের জন্য ভাবে
যে আমার সন্তানের সাথে যে মানুষটার বিয়ে হয়েছে সেও আমার সন্তান, তাকেও আমি সন্তানের মতো দেখতে চাই। আবার আমার মতো যারা জামাই আছে তারা যদি শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো সম্মান করতো, ভালোবাসতো, তাহলে বোধহয় আমাদের এই দেশটা অনেক সুন্দর হতো। আর একটা কথা মা, আসলে এত কথা বলতে চাইনি আমি, কিন্তু কেমন জানি আমি আমার আবেগটা কন্ট্রোল করতে পারছি না। এই যে আমি একটা মানুষ, আমি মানছি আমি কালো, আমি বেটে, এখানে আমার কোনো হাত নেই মা, বিশ্বাস করো। আমি বুকে হাত দিয়ে বলছি, আবার যদি কোনো কিছু করার ক্ষমতা থাকতো মা, এই যে আপনি লম্বা সুন্দর সুদর্শন ছেলেকে পছন্দ করেন, মানে আপনার মেয়ের জামাই হিসাবে আমি আজ করতে পারি, আমি বুঝতে পারি। সবার আগে আমার যদি ক্ষমতা থাকতো না, আমি ওই কাজটাই করতাম। সব থেকে সুদর্শন সুন্দর লম্বা ফর্সা একটা ছেলে হতাম। আপনি পছন্দ করতেন, আপনার মেয়ে পছন্দ করতো, এই সমাজের মানুষগুলো পছন্দ করতো। কিন্তু আল্লাহ আমাদেরকে এত সুপার পাওয়ার দিয়েছে, এই ক্ষমতাগুলো দেয়নি। আসলে এই ক্ষমতাগুলো যদি দিত আমি এই কাজটাই করতাম। আর একটা কথা, আমি তো বাবন, আমার মতো বাবন চাঁদের দিকে নজর দিয়েছে। বাবন হয়ে চাঁদের দিকে কি হাত বাড়ানো যায়? এটা তো একটা ভুল ব্যাপার, সেটা আবারও প্রমাণ হয়েছে। গরিব মানুষ তো, গরিবের মধ্যে থাকতে দেন, ভালো থাকবেন। আমি চলে যাচ্ছি, আর কখনো কোনোদিন আপনাদেরকে আর বিরক্ত করব না। ভালো থাকেন আপনারা। আরেকটা কথা, আমার ব্যবহারে যদি কখনো কোনোদিন আপনাদের কাছে মনে হয় খারাপ লেগেছে, আমাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ জামাই বাবুজি, যেও না, যেও না বলছি। ঋতু, ঋতু, কি রে, কি ব্যাপার? জামাই বাবা যে ব্যাগ নিয়ে চলে গেল কেন? তুই কি কিছু জানিস? না, আমি কোনো কিছু জানি না, আর কাউকে আমি কোনো কৈফিয়ত দিতে পারবো না, আমি কৈফিয়ত দিতে বাধ্য নেই। ও আরেকটা কথা, আমি শিপুকে অনেক ভালোবাসি। বিয়ের আগেও আমি শিপুকে ভালোবাসতাম, বিয়ের পরও আমি শিপুকে ভালোবাসি। বিয়ের পর কেন, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো ঠিক ততদিন পর্যন্ত আমি শিপুকে ভালোবেসে যাব। তোমরা তো আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছিলে, কই ওই সংসার টিকলো? ওই সংসার তো টিকলো না। আমি ঠিকই শিপুর কাছে আবার চলে যাচ্ছি। এই দাঁড়া, তুই কি ভেবেছিস তোকে আমি সব সময় সাপোর্ট করি, সব ব্যাপারে তোর সহযোগিতা করি, সেই জন্য তুই ভুল সিদ্ধান্ত নিবি আর সেটা আমি সালমা চৌধুরী মেনে নেব না? কখনো না। তোকে আমি আগেও বলেছি শিপু একটা ভালো ছেলে নয়। আমি শোনা চিনতে ভুল করেছিলাম, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনি। যেই ছেলে শাশুড়ি না, মায়ের চোখে দেখতে চেয়েছে আমাকে, আর সেই ছেলের সাথে আমি দিনের পর দিন খারাপ ব্যবহার করেছি আর ভেবেছি কিভাবে এই ছেলেকে দোষ দিয়ে বাড়ি থেকে বের করা যায়। আজকে ও আমার ভুলটা ধরিয়ে দিল, আমিও আমার ভুল বুঝতে পারলাম, কিন্তু এখন কিছু করার নাই আমার। মা, তুমি আমার গায়ে হাত তুললে? আমি এতদিন জানতাম এই বাড়িতে যদি কেউ আমাকে ভালোবেসে থাকে সেটা হচ্ছে তুমি, কিন্তু সেই ধারণাটা আজকে আমার ভুল প্রমাণিত হলো। তুমিও তো তাদের দলে। চুপ, তুই আর একটা কথাও বলবি না, আর তুই কোথাও যাবি না, তুই এই বাড়িতেই থাকবি আর জামার কাছে ফিরে যাবি। সেটা কখনোই সম্ভব না। আমি ওই ছেলেকে কখনোই আমার হাজবেন্ড হিসাবে মেনে নিতে পারবো না। আমি যাকে ভালোবাসি আমি তার কাছেই চলে যাব। প্রয়োজন পড়লে তোমাদের সবাইকে ছেড়ে আমি সারা জীবনের জন্য তার কাছে যাব। প্লিজ আপু, তুমি শিপু ভাইয়ের কাছে যেও না। শিপু ভাই অনেক খারাপ একটা ছেলে, প্লিজ তুমি যেও না। দেখ, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, ছোট ছোটর মতো থাকবি, বড়দের ব্যাপারে একদম নাক গলাবি না। ঋতু, ঋতু যাচ্ছে মা। এখন কি হবে? মেয়েটা তো সত্যি সত্যি চলে গেল, জামাইটাও চলে গেল, মেয়েটাও চলে গেল। এখন কি করব? এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি যদি মেয়েটাকে কুবুদ্ধি না দিতাম তাহলে আজকে এই দশা হতো না, আমার মেয়ের সংসারটা নষ্ট হতো না। আমি অপরাধী, আমি দোষী। না না, তুমি শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছ কেন? তবে আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের জামাই সাগর ছেলেটা খারাপ না, অনেক ভালো ছেলে, কিন্তু তুমি বোঝো নাই। এখন সময় শেষ, বুঝেই বা কি হবে? মেয়েও গেল, জামাইও গেল,
সংসারটাও ধ্বংস হওয়ার পথে। মা এখন কি হবে? আপু তো সত্যি সত্যি চলে গেল, তাহলে কি দুলাভাই আর আমাদের বাড়িতে আসবে না? না না, এমন কথা বলিস না, একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আল্লাহকে ডাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি চলে এসেছি, সব কিছু ছেড়ে সারা জীবনের জন্য তোমার কাছে চলে এসেছি। আমার হাজবেন্ডকেও না ছেড়ে দিয়েছি। আমার বাবা আমাকে আটকানোর অনেক ট্রাই করেছিল, কিন্তু কারো কথা আমি শুনিনি। এখন থেকে আমি শুধুমাত্র তোমার। তুমি আর আমি নতুন একটা সংসার শুরু করব। আমাদের জীবন আনন্দে সবসময় ভরপুর থাকবে। আচ্ছা শোনো, তোমারে যা যা আনার কথা বলছিলাম সবকিছু নিয়ে আসছো তো? হ্যাঁ, সবকিছু নিয়ে এসেছি। তুমি যা যা আনতে বলেছিলে, গহনা টাকা সব। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকা গয়না সবকিছু আমার কাছে দাও, আমি হিসাবটা সাইরা নেই। তুমি আমাকে যা আনতে বলেছিলে তাই তো এনেছি। তুমি কিসের হিসাব মিলাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই, এত কথা কইস না, জানছো সবকিছু আমার কাছে দে। আরে এই, তুই কি মনে করছস তোরে আমি বিয়া করার লাগে এই জায়গায় ডাইকে আনছি? হ্যাঁ, তুই কেমনে ভাবলি তোর মতো একটা বিয়েটা মাইয়ার আমি বিয়া করবো? তুমি এসব কি বলছো? আমি তো এই শিপুকে চিনতেই পারছি না। তুমি তো আমার শিপু না। হ্যাঁ, চিনোস না, এখন চিনবি, খুব ভালো করে চিনবি। আরে শোন, তোরে আমি কোনোদিনও ভালোবাসি নাই। তোর টাকা পয়সা এই সব কিছু ভোগ করার জন্য এতদিন তোর সাথে আমি ভালোবাসার নাটক করছি। দেখ, আমার এই নাটক করতে আর ভালো লাগতেছে না। তুই দে টাকাগুলো, আমার কাছে দে, এই টাকা নিয়ে আমি যাই। হ্যাঁ দে। শোন, টাকা পয়সা সোনা দানা সব কিছু পাই গেছি। তোর মতো ঋতুরে আমার কোনো দরকার নাই, যা। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি আগে থেকে জানতাম তুই এমন একটা কাজ করবি, তাই তো আমি এখান থেকে যাইনি। ব্যাগটা ফিরিয়ে দে। সূর্য আজকে কোন দিকে উঠছে? তোর মতো নাড়া আমার কথা শুনাইতেছে, ব্যাগ দিয়া দিতে কইতেছে, আমি তোর কথা শুনে নিমু? এই, তোরে কইতেছে এখান থেকে ভাগ। কে এখান থেকে ফিরিয়ে যাবে সেটা এখনই প্রমাণ হবে। এই! তুই জানোস না আমি কত বড় বিখাউস? তুই কার গায়ে হাত দিছস? তোরে আমি দেখে নিই। আমিও দেখতে চাই তুই কি করতে পারিস। এই যে তোমার ব্যাগ। আমি আগে থেকে জানতাম ওই ছেলেটা ভালো না, ও তোমার কোনো ক্ষতি করতে পারে। আর আমি এটাও জানতাম তুমি খারাপ একটা সিচুয়েশন ফেস করবে। তাই তো আমি এই এলাকা ছেড়ে যাইনি। তুমি ভাবতেই পারো, যে ছেলেটাকে আমি এত অপমান করলাম, যে ছেলেটাকে আমি সবসময় বলেছি কালো, বাট্টু, নাটা, আরো কত কি হাফ ব্যাটারি, এসব কথা তুমি আমাকে বলেছ। তারপরও এই ছেলেটা কেন গেল না? তার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা কি জানো? এই যে তুমি খারাপ একটা সিচুয়েশন ফেস করবে, আর সেই সময়টা আমি এসে তোমাকে উদ্ধার করব, সেই জন্য আমি এখানে ছিলাম। বিশ্বাস করো, তাছাড়া আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। তবে এখন আমি বুঝতে পারছি আমার সকল দায়িত্ব শেষ হয়ে গেছে। এখানে থাকার আমার উচিত হবে না। এই তোমাকে সত্যি আমি মন থেকে ভালোবেসেছি, তোমাকে সত্যি আমি স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। কিন্তু তুমি কখনোই আমাকে স্বামী হিসেবে গ্রহণ করোনি। তার কিছু কারণও ছিল। আমি দেখতে সুন্দর না, আমি উঁচা লম্বা না, আমার মধ্যে অনেক সমস্যা আছে। তাই তো তুমি কখনো আমাকে গ্রহণ করতে পারোনি। শুধু তুমি না, তোমার পরিবারের অনেক মানুষ আমাকে গ্রহণ করতে পারেনি। তোমার পরিবারের মানুষ তো আছেই, তোমার এলাকার মানুষজন আমাকে নানান কথা শুনিয়েছে। আমি ডের বেটারি, আমার সমস্যা আছে, আমি কালো, আমি কুৎসিত। দেখো, আমার হাতে তো কোনো কিছু করার নেই। আল্লাহ আমাকে এভাবে সৃষ্টি করেছে। আমি যদি পারতাম, হে আল্লাহ যদি আমাকে ক্ষমতা দিত যে আমি আমাকে পরিবর্তন করতে পারবো, আমার হাইটটা আমি বাড়াতে পারবো, আমার সৌন্দর্য আমি বৃদ্ধি করতে পারবো, আমি আল্লাহর কসম করে বলছি আমি পরিবর্তন হতাম। আমি নিজেকে সুন্দর করতাম, আমি অনেক উঁচু লম্বা একটা ছেলে হতাম। কিন্তু আমার হাতে কিছু নেই, আমার কাছে সেই ক্ষমতাটা নেই। যে মানুষটাকে আমি এত বেশি বিশ্বাস করি, ভালোবাসি, যে মানুষটাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, সেই মানুষটার মুখ থেকে না এইসব কথা শুনতে আমার মোটেও ভালো লাগে না। আমার কাছে মাঝে মাঝে মনে হতো, আল্লাহ তুমি আমাকে কেন খাটো মানুষ করেছো?
কেন তুমি আমাকে কালো বানিয়েছো? তার থেকে ভালো না তুমি আমাকে তুলে নিয়ে যাও। আমি আর এখানে থাকতে চাই না। আবার মাঝে মাঝে ভাবি, আমি যদি এই পৃথিবীতে না থাকি তাহলে তোমাকে এত ভালো কে বাসবে বলো? থাক, অনেক কথাই বলে ফেললাম, এখন আর এত কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই আমার। ভালো থেকো তুমি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোমার বাইরের সৌন্দর্যকে সবসময় আমি প্রাধান্য দিয়েছি, কিন্তু তোমার মনের ভিতরে যে একটা সৌন্দর্য আছে, তুমি যে একজন ভালো মনের মানুষ, সেটা আমি কখনো দেখিনি। আজকে আমি বুঝলাম তুমি আসলেই একজন ভালো মানুষ। আমি তোমার সঙ্গে কত খারাপ আচরণ করেছি, তোমাকে কোনো দিন আমি স্বামী হিসেবে মেনে নিইনি। কত মানুষের সামনে আমি তোমাকে খাটো, কালো, নাটা, হাফ ব্যাটারি এই সমস্ত বলে অপমান করেছি। আসলে আমি যে এত বড় ভুল করেছি, এই ভুলের কখনো কোনো ক্ষমা হয় না। তারপরও শেষবারের জন্য আমি তোমার কাছে একটা সুযোগ চাইছি। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও, আরেকটা সুযোগ। ভালোবাসার মানুষ যতই ভুল অন্যায় করুক না কেন, সে যদি নিজের মুখ থেকে একবার বলে আমাকে ক্ষমা করে দাও, তখন কোনো রাগ অভিমান কোনো কিছুই কাজ করে না। বারবার বলতে মন চায়, এই মনটা বলে তুমি তাকে ক্ষমা করে দাও। আমি সত্যি করে বলছি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি এতদিন যত ভুল অন্যায় করেছো আমি মনে কিছু রাখিনি। তবে আমার একটা আফসোস, আমার এই জীবনে কত মানুষের কত কথা না শুনলাম, কত মানুষ কত কথাই না আমাকে বলল, কিন্তু মন থেকে ভালোবাসার মানুষটা আমি খুঁজে পাইনি। তবে আমার এখন মনে হচ্ছে, আমার বিশ্বাস হচ্ছে, এতদিন যত মানুষ আমাকে যত কথাই বলেছে না কেন, সেই তুমি আমাকে ভালোবাসা দিয়ে আমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে। তুমি আমাকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ গড়ে তুলবে, এই বিশ্বাসটা তোমার প্রতি আমার আছে এবং তুমি সেই কাজটা করবে। কিন্তু আমার একটা আফসোস, এই আফসোসটা আমার সবসময়ই থাকবে। তোমার মা কখনো আমাকে জামাই হিসেবে গ্রহণ করেনি, কখনো জামাই আদর দেয়নি। তবে সবকিছু ঠিক হয়ে যাবে যদি তুমি আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো, আমাকে ভালোবাসো, আমাকে সাহস দাও।